আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি রক্তিম ভট্টাচার্য। আজকের বিশেষ খবর। আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও সল্টলেকের অফিসে ইডির তল্লাশিতে মুখ্যমন্ত্রীর বাধা দেওয়ার অভিযোগে কলকাতা হাইকোর্টে দায়ের হওয়া মামলার আজ শুনানি। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় এ রাজ্যে এখনও ৬৫ লক্ষের বেশি ভোটারের শুনানির নোটিশ জারি হয়েছে। দেশের অন্যান্য রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গ ও উত্তর পূর্বের রাজ্যগুলির যোগাযোগ ব্যবস্থা উন্নত করার লক্ষ্যে এ রাজ্য থেকে বেশ কয়েকটি অমৃত ভারত এক্সপ্রেস চালু করার সিদ্ধান্ত রেল মন্ত্রকের। আজ মকর সংক্রান্তি, গঙ্গাসাগরে পুণ্য স্নানে নেমেছে মানুষের ঢল। রাজ্যে নিপা ভাইরাসে আক্রান্ত সন্দেহে 2 স্বাস্থ্যকর্মীর নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ। আসছে বিস্তারিত খবরে। কলকাতার লর্ডন স্ট্রিটে ভোট পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও সল্টলেকের অফিসে ইডির তল্লাশিতে মুখ্যমন্ত্রীর বাধা দেওয়ার অভিযোগে কলকাতা হাইকোর্টে দায়ের হওয়া মামলার শুনানি হবে আজ। বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চে দুপুর 2:30টায় শুরু হবে শুনানি। পুরো প্রক্রিয়া লাইভ স্ট্রিমিং করা হবে বলে হাইকোর্টের তরফে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির আদেশানুসারে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। শুনানি চলাকালীন এজলাসে মামলার সঙ্গে যুক্ত আইনজীবীরা ছাড়া অন্য কেউ প্রবেশ করতে পারবেন না বলেও জানানো হয়েছে। এর আগে মুখ্যমন্ত্রী জোর করে নথিপত্র ছিনিয়ে নিয়েছেন। এই অভিযোগ নিয়ে হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চের দ্বারস্থ হয় ইডি। গত শুক্রবার এজলাসে চরম বিশৃঙ্খলার কারণে বিচারপতি শুভ্রা ঘোষ শুনানির দিন পিছিয়ে দেন। একই সঙ্গে আইপ্যাকের তরফেও মামলা দায়েরের অনুমতি চাওয়া হয়। উল্লেখ্য, ইতোমধ্যেই ইডির তরফে বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানানো হয়েছে। রাজ্য সরকারের তরফেও দায়ের করা হয়েছে ক্যাভিয়েট। বেআইনি অর্থলগ্নি সংস্থা রোজভ্যালির প্রায় 30,000 কোটি টাকার সম্পত্তি নয়ছয় নিয়ে সিরিয়াস ফ্রড ইনভেস্টিগেশন অফিস SFIO-কে তদন্ত শুরুর নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ ও বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ আগামী 1 মাসের মধ্যে তদন্ত করে আদালতে প্রাথমিক রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। অনিয়ম চোখে পড়লে কেন্দ্রীয় সংস্থাটি তৎক্ষণাৎ ফরেন্সিক অডিট শুরু করবে। এর জন্য কেন্দ্রীয় কর্পোরেট অ্যাফেয়ার্স মন্ত্রককে দ্রুত অনুমোদন দিতে হবে বলেও নির্দেশ দিয়েছে হাইকোর্ট। 12 ফেব্রুয়ারি এ সংক্রান্ত রিপোর্ট SFIO-কে আদালতে জমা দিতে হবে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় এ রাজ্যে এখনও 65 লক্ষের বেশি ভোটারের শুনানির নোটিশ জারি হয়েছে। অর্ধেকের বেশি নোটিশ ইতোমধ্যেই সংশ্লিষ্ট ভোটারদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে। 1 কোটির বেশি ভোটারকে শুনানিতে ডাকার লক্ষ্য স্থির করা হলেও এখনও পর্যন্ত 9 লক্ষের কিছু বেশি শুনানি সম্পন্ন হয়েছে। উত্তর ও দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ, নদিয়ার মতো বড় জেলায় নোটিশ পৌঁছানো ও শুনানির কাজ পিছিয়ে থাকায় ওই জেলাগুলিকে কাজে গতি আনার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। অতিরিক্ত মাইক্রো অবজারভার নামানো এবং শুনানি কেন্দ্রের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যে SIR প্রক্রিয়াকে সুষ্ঠুভাবে চালাতে প্রতি পদক্ষেপে বাধা দেওয়া হচ্ছে বলে বিজেপি অভিযোগ করেছে। দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য গতকাল সাংবাদিক বৈঠকে বলেন, তৃণমূল কংগ্রেস মানুষের মনে SIR নিয়ে আতঙ্ক তৈরি করেছে। রাজ্যে SIR প্রক্রিয়ায় বৈধ ভোটারদের নাম কোনোভাবে ভোটার তালিকা থেকে বাদ গেলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি BLO, ERO, জেলাশাসকের অফিসে গিয়ে অভিযোগ জানাতে বলেছেন। নবান্নে গতকাল এক সাংবাদিক বৈঠকে তিনি মতুয়া ধর্মাবলম্বী, পরিযায়ী শ্রমিক, নতুন ভোটার এবং স্থানান্তরিত ভোটারদের নথি জমা দিলে রসিদ নেবার পরামর্শ দিয়েছেন। মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন যে ইতোমধ্যেই 54 লক্ষ নাম কোনো কারণ দর্শানোর সুযোগ না দিয়েই তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। SIR প্রক্রিয়া নিয়ে মুখ্যমন্ত্রী ভীত হয়ে পড়েছেন বলে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার মন্তব্য করেছেন। কলকাতায় গতকাল সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ইতোমধ্যে 48 লক্ষ ভোটদাতার নাম বাদ গেছে। এর মধ্যে মৃত এবং স্থানান্তরিত ভোটারদের নাম রয়েছে। মুখ্য নির্বাচন কমিশনারকে লেখা মুখ্যমন্ত্রীর প্রতিটি চিঠিতেও কোনো সঠিক তথ্য নেই বলেও তিনি উল্লেখ করেন। কিছু এলাকায় BLO এবং AEROরা উদ্দেশ্য প্রণোদিতভাবে SIR-এর শুনানি প্রক্রিয়াকে ব্যাহত করার প্রচেষ্টা চালাচ্ছে বলেও সুকান্তবাবুর অভিযোগ। SIR মামলা নিয়ে মুখ্যমন্ত্রী ভয় পাচ্ছে। এই ভয়টা তার কারণ হচ্ছে মুখ্যমন্ত্রী অলরেডি যে 48 লক্ষ নাম যে বাদ গেছে, যার মধ্যে শুধু মৃত আর শিফটে, এই ভোটের ইয়েতেই দেখা যাচ্ছে 100-র বেশি সিটে তৃণমূল কংগ্রেসের জেতার যে মার্জিন তার থেকে বেশি ভোট বাদ চলে গেছে। তৃণমূল কংগ্রেস দেশের গণতন্ত্রের অবমাননা করছে বলে তাদের কড়া সমালোচনা করেছে বিজেপি। নতুন দিল্লিতে গতকাল এক সাংবাদিক বৈঠকে বিজেপি মুখপাত্র তুহিন সিনহা অর্থ তছরূপের মামলায় বেসরকারি সংস্থা আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডির অভিযানে তৃণমূল নেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হস্তক্ষেপের কথা তুলে ধরেন। শ্রী সিনহা বলেন, এই ঘটনার পর এমন অনেক কিছু মানুষের সামনে এসেছে যা তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে নানা প্রশ্ন তুলে দিচ্ছে।
দেশের অন্যান্য রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গ ও উত্তর পূর্বের রাজ্যগুলির যোগাযোগ ব্যবস্থা উন্নত করার লক্ষ্যে এ রাজ্য ও অসম থেকে মোট 9টি অমৃত ভারত এক্সপ্রেস চালু হতে চলেছে বলে রেল মন্ত্রক জানিয়েছে। ট্রেনগুলি হল সাঁতরাগাছি তাম্বারাম, হাওড়া আনন্দবিহার টার্মিনাল, শিয়ালদা বেনারস, নিউ জলপাইগুড়ি নাগেরকোয়েল, নিউ জলপাইগুড়ি তিরুচিরাপল্লী, আলিপুরদুয়ার এসএমভিটি বেঙ্গালুরু, আলিপুরদুয়ার পানভেল, গুয়াহাটি রোহতক এবং ডিব্রুগড় গোমতিনগর অমৃত ভারত এক্সপ্রেস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চলতি সপ্তাহেই এই ট্রেনগুলির যাত্রার সূচনা করবেন। আজকের প্রসঙ্গ অনুষ্ঠানে আজ শুনবেন বিশেষ আলোচনা বিশ্বের চোখে ভারত। বিশিষ্ট আইনজীবী দেবজিৎ সরকারের সঙ্গে কথা বলেছেন দিব্য দে। আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 9:30টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 25শে জানুয়ারি আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 130তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। এছাড়াও আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে। হিন্দিতে মূল অনুষ্ঠানটির সম্প্রচারের পর শোনা যাবে আঞ্চলিক ভাষায় এর তর্জমা। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আজ মকর সংক্রান্তি। সূর্যের রাশিচক্রে ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ, গতিপথে দক্ষিণ থেকে উত্তরমুখী যাত্রার সূচনা। পৌষ মাসের অবসানের পর শীতের শেষে বসন্তের আগমন বার্তা। সূর্যের গতিপথের সঙ্গে সাযুজ্য থাকায় আজ দেশের বিভিন্ন অংশে কৃষি সংক্রান্ত নানা উৎসব উদযাপিত হয়। মাঠে নতুন চাল ওঠায় এই দিনে পিঠেপুলি খাওয়ার রেওয়াজ রয়েছে। আকাশে ঘুড়ি ও ফানুস ওড়ানো, বাজি ফাটানোর উৎসব হয় দেশের সর্বত্র। এদিকে মকর সংক্রান্তি উপলক্ষে ধর্মীয় বিশ্বাসে রাজ্যের বহু মানুষ গঙ্গাসহ বিভিন্ন নদ নদী, জলাশয় পুণ্য স্নান শুরু করে দিয়েছেন। গঙ্গাসাগরে পুণ্যার্থীদের সাগর স্নান পর্ব চলছে। একটি প্রতিবেদন। হাড় কাঁপানো শীত উপেক্ষা করে লক্ষ লক্ষ পুণ্যার্থী ঢল নামে সাগর তটে। আবহমানকালের বিশ্বাসে বঙ্গোপসাগর ও গঙ্গার মিলন ক্ষেত্রে মকর সংক্রান্তির পবিত্র স্নানে পুণ্যার্জনে আশায় ডুব দিচ্ছে সাধু থেকে গৃহী। হর হর মহাদেব, গঙ্গা মাইকি জয়ধ্বনিতে মুখর হয়ে ওঠে গোটা মেলা চত্বর। কেউ প্রদীপ জ্বালিয়ে গঙ্গা আরতি করছেন, কেউ ধূপ ধুনোর ধোঁয়ায় প্রার্থনায় মগ্ন। হাজার হাজার প্রদীপের আলোয় সাগরের ঢেউ যেন ঝলমল করে উঠেছে। অনেক পুণ্যার্থী গরুর লেজ ধরে বৈতরণী পার হওয়ার প্রথা পালন করছেন। দেশের নানা প্রান্ত থেকে হাজার হাজার মাইল পাড়ি দিয়ে কষ্ট সহ্য করেই এখানে এসেছেন তারা। সাগর স্নানের পর সেই পবিত্র মুহূর্ত মোবাইলে বন্দি করছেন অনেকেই। কেউ আবার লাইভ ভিডিওতে প্রিয়জনদের সাগরের দৃশ্য দেখাচ্ছেন। তবে বিপুল ভিড়ের মাঝে হারিয়েও যাচ্ছেন অনেকে। মেলার ঘোষণা কেন্দ্র থেকে নিখোঁজের লাগাতার ঘোষণা চলছে। স্নান শেষে কপিলমুনির আশ্রমের সামনে পুণ্যার্থীদের দীর্ঘ লাইন। ভিড় সামাল দিতে বসানো হয়েছে একাধিক ড্রপ গেট। আজ বেলা 1:19 থেকে পুণ্যযোগ শুরু। সারাদিন ধরে আরও পুণ্যার্থীর আগমন হবে। সেই অনুযায়ী জেলা প্রশাসন প্রস্তুতি নিয়ে রেখেছে সর্বতোভাবে। গঙ্গাসাগর মেলা থেকে গৌতম মণ্ডল, আকাশবাণী সংবাদ। মকর সংক্রান্তির ভোরে আজ রাঢ়বাংলার বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম সহ বিভিন্ন স্থানে টুসু বিসর্জন হয়েছে। গতরাত্রে 1 মাসব্যাপী পুজোর শেষে টুসু জাগরণ অনুষ্ঠিত হয়েছে। দক্ষিণ বাঁকুড়ার টুসু তীর্থ হিসেবে পরিচিত পোরকুলে গতকাল থেকে মেলা বসেছে। আজ বহু স্থানে নদীর ধারে কেন্দুলির মেলা, ঘুড়ি ওড়ানো, লাঠি খেলা সহ লৌকিক ক্রীড়ার আয়োজন হয়েছে। সংক্রান্তির দিন বিভিন্ন পরিবারে অরন্ধন ও পৌষ লক্ষ্মী পুজোরও আয়োজন করা হয়েছে। মকর সংক্রান্তিতে শীতের আমেজ থাকলেও তাপমাত্রার পারদে তেমন হেরফের ঘটেনি। আলিপুরে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 13.7 ডিগ্রি সেলসিয়াস, যা প্রায় স্বাভাবিক। আগামী 7 দিন রাজ্যে ন্যূনতম তাপমাত্রার বিশেষ পরিবর্তন হবে না বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। রাজ্যে নিপা ভাইরাসে আক্রান্ত সন্দেহে বারাসাতের হাসপাতালে ভর্তি 2 স্বাস্থ্যকর্মীর নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজি এই খবর নিশ্চিত করেছে। ওই 2 স্বাস্থ্যকর্মীর অবস্থা অত্যন্ত সংকটজনক বলেও জানা গেছে। তারা এই মুহূর্তে ভেন্টিলেশনে রয়েছেন। চিকিৎসকদের নির্দেশ অনুযায়ী সংক্রমণ ছড়িয়ে পড়া রুখতে কড়া সতর্কতা অবলম্বন করছেন স্বাস্থ্যকর্মীরা। তাদের সংস্পর্শে আসা ব্যক্তিদের খুঁজে বের করতে চলছে কন্ট্যাক্ট ট্রেসিংয়ের কাজ। এদিকে আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বেলেঘাটা আইডি হাসপাতালে 10টি এমার্জেন্সি শয্যা এবং ওয়ার্ডে 68টি শয্যা প্রস্তুত রাখা হয়েছে। নিপা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সর্বতোভাবে রাজ্যের পাশে থাকার বার্তা দিয়েছে কেন্দ্রীয় সরকার। কর্নেল সিকে নাইডু অনূর্ধ্ব 23 ট্রফির জন্য বাংলার দল ঘোষণা করা হয়েছে। বাংলা ক্রিকেটের নিয়ামক সংস্থা ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের তরফে গতকাল একথা জানানো হয়। দলের নেতৃত্ব দেবেন শশাঙ্ক সিং। আগামী 23 থেকে 26শে জানুয়ারি মুম্বাইতে এই প্রতিযোগিতা চলবে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও সল্টলেকের অফিসে ইডির তল্লাশিতে মুখ্যমন্ত্রীর বাধা দেওয়ার অভিযোগে কলকাতা হাইকোর্টে দায়ের হওয়া মামলার আজ শুনানি। আজ মকর সংক্রান্তি। গঙ্গাসাগরে পুণ্যস্নানে নেমেছে মানুষের ঢল।
স্থানীয় সংবাদ শেষ হলো। আকাশবাণী খবর পড়ছে প্রবীর ভট্টাচার্য। বিশেষ খবর হলো, কমনওয়েলথ দেশগুলির স্পিকার ও প্রিসাইডিং অফিসারদের 28তম সম্মেলন সিএসপিওসি আজ নতুন দিল্লিতে শুরু হচ্ছে। সন্ত্রাসবাদ মোকাবিলায় আসিয়ান দেশগুলির প্রতিরক্ষা মন্ত্রী সহ বিশেষজ্ঞদের ষোড়শ বৈঠক আজ নতুন দিল্লিতে। ভারত ও ফ্রান্স আন্তর্জাতিক স্তরে নিরাপত্তার জন্য শান্তি ও স্থিতিশীলতার লক্ষ্যে ঘনিষ্ঠ সহযোগিতার উপর গুরুত্ব দিয়েছে। সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী জম্মু কাশ্মীরের শাকসাম উপত্যকা নিয়ে ভারতের অবস্থান স্পষ্ট করে বলেছেন যে চীন ও পাকিস্তানের মধ্যে 1963 সালে যে চুক্তি হয়েছিল তা অবৈধ। আজ মকর সংক্রান্তি, শীতের শেষে বসন্তের সূচনা। দেশের বিভিন্ন অংশে আজ নানা উৎসবের আয়োজন। গঙ্গাসাগরে চলছে পূর্ণ স্নান। রাজকোটে একদিনে ক্রিকেট সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারত আজ নিউজিল্যান্ডের মুখোমুখি। আসছে বিস্তারিত খবরে। কমনওয়েলথ দেশগুলির স্পিকার ও প্রিসাইডিং অফিসারদের 28তম সম্মেলন সিএসপিওসি আজ নতুন দিল্লিতে শুরু হচ্ছে। 3 দিন ব্যাপী এই সম্মেলনে 60টিরও বেশি কমনওয়েলথ গোষ্ঠীভুক্ত দেশ এবং আধা স্বায়ত্তশাসিত সংসদের স্পিকার ও প্রিসাইডিং অফিসারেরা যোগ দেবেন। সম্মেলনের লক্ষ্য হল সংসদীয় গণতন্ত্রের বিভিন্ন রূপ সম্পর্কে জ্ঞান ও বোঝাপড়াকে উৎসাহিত করা। প্রথম দিনে স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল সংবিধান সদনের ঐতিহাসিক সেন্ট্রাল হলে সম্মেলনের উদ্বোধন করবেন। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা আজকের সম্মেলনে সভাপতিত্ব করবেন। এ উপলক্ষে আসা দক্ষিণ আফ্রিকা ও গ্রেনাডার প্রতিনিধিদের সঙ্গে গতকাল নতুন দিল্লিতে অধ্যক্ষ ওম বিড়লা সাক্ষাৎ করেন। তিনি বলেন, ভারতের উৎসব ও সাংস্কৃতিক ঐতিহ্য সারা বিশ্বের সৌভ্রাতৃত্ব, পারস্পরিক সম্মান ও মানবিক মূল্যবোধগুলিকেই তুলে ধরে। বৈঠকে ভারত ও দক্ষিণ আফ্রিকার প্রতিনিধিদের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়। শ্রী বিড়লা বলেন, মহাত্মা গান্ধী ও নেলসন ম্যান্ডেলার ঐতিহ্য দুদেশের গণতন্ত্র, সামাজিক ন্যায়ের পথ প্রশস্ত করেছে। সন্ত্রাসবাদ মোকাবিলায় আসিয়ান দেশগুলির প্রতিরক্ষা মন্ত্রী সহ বিশেষজ্ঞদের ষোড়শ বৈঠক আজ নতুন দিল্লিতে শুরু হবে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, এই বৈঠকে ভারত ও মালয়েশিয়া যৌথভাবে সভাপতিত্ব করবে। ব্রুনেই, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া সহ 11টি আসিয়ান গোষ্ঠীভুক্ত দেশ 3 দিনের এই বৈঠকে অংশ নেবে। বৈঠকে আসিয়ান গোষ্ঠীভুক্ত দেশগুলি প্রতিরক্ষা পরিকাঠামো সংক্রান্ত পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা চলবে। ফরাসি প্রেসিডেন্টের কূটনৈতিক উপদেষ্টা ইমানুয়েল বোন গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাতের পর সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী মোদী বলেন, একাধিক ক্ষেত্রে সহযোগিতার মাধ্যমে চিহ্নিত ভারত ফ্রান্সের শক্তিশালী ও বিশ্বস্ত কৌশলগত অংশীদারিত্বের বিষয়টি নিয়ে তাদের মধ্যে কথা হয়েছে। শ্রী মোদী এবং ইমানুয়েল বন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিষয় নিয়েও মত বিনিময় করেন। প্রধানমন্ত্রী বলেন, তিনি শীঘ্রই ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকে ভারতের স্বাগত জানানোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এর আগে গতকাল ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও ফরাসি প্রেসিডেন্টের কূটনৈতিক উপদেষ্টা ইমানুয়েল বন নতুন দিল্লিতে 38তম ভারত ফ্রান্স কৌশলগত সংলাপে যৌথভাবে পৌরোহিত্য করেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গতকাল মার্কিন সেক্রেটারি অব স্টেট মার্কো রুবিওর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। বাণিজ্য, বিরল খনিজ, পারমাণবিক শক্তি এবং প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে আলোচনা হয় তাদের। সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী জম্মু কাশ্মীরের শাকসাম উপত্যকা নিয়ে ভারতের অবস্থান স্পষ্ট করে বলেন, ওই অঞ্চলটি নিয়ে চীন ও পাকিস্তানের 1963 সালের চুক্তি সম্পূর্ণ অবৈধ। শাকসাম উপত্যকা নিয়ে চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্রের এক বিবৃতির প্রেক্ষিতে সংবাদ মাধ্যমে করা প্রশ্নের জবাবেই জেনারেল দ্বিবেদী বলেন, ওই উপত্যকায় কোনো বহিঃশক্তির উপস্থিতির ভারত মেনে নেয় না। India considers 1963 agreement between Pakistan and China as illegal. Therefore, any activity in Shaksam Valley is concerned. We do not approve of it. And in this terms, MEA has already issued the statement. Therefore, the joint statement which has been issued in China, what I understand about the CPEC 2.0, we do not accept it and we consider that it is an illegal action which is being carried out by the two nations. সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী বলেন, চীন সীমান্তে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর এখন শান্তি বিরাজ করলেও ওই জায়গাটি নিবিড় পর্যবেক্ষণের মধ্যে রাখা প্রয়োজন।
তিনি বলেন অপারেশন সিঁদুরে সেনার 3টি অংশই নিজেদের শৌর্য প্রদর্শন করছে। তিনি বলেন পহেলগাঁওতে সন্ত্রাসবাদী আক্রমণের পর দেশের উচ্চস্তর থেকে এই অপারেশনকে সফল করার জন্য স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছিল। 10ই মের পর থেকে ভারতের পশ্চিম প্রান্ত এবং জম্মু কাশ্মীর সংবেদনশীল থাকলেও তা নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে বলে জেনারেল দ্বিবেদী জানান। তিনি বলেন ভারতীয় সেনার হাতে গত বছরে 31 জন সন্ত্রাসবাদী মারা গেছে, এর মধ্যে অধিকাংশই পাকিস্তানের। In 2025, 31 terrorists were eliminated, of which 65% were Pakistan origin, including the 3 perpetrators of the Pahalgam attack neutralized in Operation Mahadev. A positive change in J&K include robust development activity, revival of tourism and peaceful Sri Amarnath Yatra, which saw more than 4 lakh pilgrims exceeding the 5-year average. The theme of terrorism to tourism is gradually taking shape. নিষিদ্ধ সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে যোগ থাকার অভিযোগে জম্মু কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা 5 জন সরকারি কর্মচারীকে বরখাস্ত করার নির্দেশ দিয়েছেন। আকাশবাণী জম্মু সংবাদদাতা জানিয়েছে বরখাস্তের তালিকায় একজন সরকারি স্কুলের শিক্ষক, একজন ল্যাব টেকনিশিয়ান, একজন সহকারী লাইনম্যান, বন বিভাগের এক কর্মচারী এবং স্বাস্থ্য চিকিৎসাবিদ্যা বিভাগের এক গাড়ি চালক রয়েছে। এই গাড়ি চালকের সঙ্গে হিজবুল মুজাহিদিনের সরাসরি সংযোগ পাওয়া গেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 25শে জানুয়ারি আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 130তম পর্ব। আকাশবাণী দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ, আকাশবাণীর দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রী দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রক ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। হিন্দিতে মূল অনুষ্ঠানের পর সম্প্রচারিত হবে আঞ্চলিক ভাষায় তর্জমা। মন কি বাতের জন্য এবারেও সাধারণ মানুষের পরামর্শ, বক্তব্য, মতামত জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মাইগভ ওপেন ফোরাম কিংবা নরেন্দ্র মোদী অ্যাপে লিখিত বার্তা পাঠানো যাবে। টোল ফ্রি নম্বর 1800-117800 মারফতে বার্তা পাঠানো যাবে। আসন্ন পর্বের জন্য চলতি মাসের 23 তারিখ পর্যন্ত পরামর্শ গ্রহণ করা হবে। আজকের প্রসঙ্গ অনুষ্ঠানে আজ শুনবেন বিশেষ আলোচনা বিশ্বের চোখে ভারত। বিশিষ্ট আইনজীবী দেবজিৎ সরকারের সঙ্গে কথা বলেছেন দিব্য দে। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 9:30টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। আজ মকর সংক্রান্তি। সূর্যের রাশিচক্রে ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ, গতিপথে দক্ষিণ থেকে উত্তরমুখী যাত্রার সূচনা। এই দিনকে কলিযুগের সূচনা বলে মনে করা হয়। পৌষ মাসের অবসানের পর শীতের শেষে বসন্তের আগমন বার্তা। সূর্যের গতিপথের সঙ্গে সাযুজ্য থাকায় আজ দেশের বিভিন্ন অংশে কৃষি সংক্রান্ত নানা উৎসব উদযাপিত হচ্ছে। মাঠে নতুন চাল ওঠায় এদিনে পিঠে পুলি খাওয়ার রেয়াজ রয়েছে। আকাশে ঘুড়ি, ফানুস ওড়ানো, বাজি ফাটানোর উৎসব দেশের সর্বত্র। দেশের বিভিন্ন অঞ্চলে এই উৎসব বিভিন্ন নামে পরিচিত। তামিলনাড়ুতে এটি পোঙ্গল, গুজরাটে উত্তরায়ণ, আসামে ভোগালী বিহু, পশ্চিমবঙ্গে পৌষ সংক্রান্তি নামে পরিচিত। এদিকে মকর সংক্রান্তি উপলক্ষে গঙ্গাসাগরে বহু পুণ্যার্থীর পুণ্য স্নান চলছে। ধর্মীয় বিশ্বাসে রাজ্যে বহু মানুষ গঙ্গাসহ বিভিন্ন নদ নদী জলাশয়ে পুণ্য স্নানে সামিল হয়েছেন। কেরালা শবরীমালা পাহাড়ে মন্দিরে মকর সংক্রান্তির রাতে পেন্নাম্বালা মেরুতে মকর জ্যোতির আবির্ভাব প্রত্যক্ষ করতে মকর বিলুক্ক উৎসবে সামিল হবেন হাজার হাজার ভক্ত। উৎসব উদযাপনের অংশ হিসেবে ভগবান আয়াপ্পাকে পবিত্র অলঙ্কার থিরুভরা নামে ভূষিত করে ধর্মীয় শোভাযাত্রায় সামিল হওয়া সহ নানা আচার অনুষ্ঠানের আজ আয়োজন রয়েছে। ইতিমধ্যে হাজার হাজার তীর্থযাত্রী এলাকায় পৌঁছে গেছেন। দেশের অন্যান্য রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গ উত্তর পূর্বের রাজ্যগুলি যোগাযোগ ব্যবস্থা উন্নত করার লক্ষ্যে পশ্চিমবঙ্গ অসম থেকে মোট 8টি অমৃত ভারত এক্সপ্রেস চালু হতে চলেছে বলে রেল মন্ত্রক জানিয়েছে। ট্রেনগুলি হল সাঁতরাগাছি তাম্বারাম, হাওড়া আনন্দবিহার টার্মিনাল, শিয়ালদা বেনারস, নিউ জলপাইগুড়ি, নাগেরকোয়েল, নিউ জলপাইগুড়ি, তিরুচিরাপল্লী, আলিপুরদুয়ার SMVT বেঙ্গালুরু, আলিপুরদুয়ার পানভেল, গুয়াহাটি রোহতাক এবং ডিব্রুগড় গোমতীনগর। রাজস্থানের সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে আজ একদিনের ক্রিকেট সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারত ও নিউজিল্যান্ড মুখোমুখি হচ্ছে। খেলা শুরু হবে দুপুর 1:30টায়।
শেষ করবার আগে খবরে বিশেষ কিছু অংশ আর একবার। কমনওয়েলথ দেশগুলির স্পিকার ও প্রিসাইডিং অফিসারদের 28তম সম্মেলন সিএসপিওসি নতুন দিল্লিতে শুরু হচ্ছে। সন্ত্রাসবাদ মোকাবিলায় আসিয়ান দেশগুলির প্রতিরক্ষা মন্ত্রী সহ বিশেষজ্ঞদের ষোড়শ বৈঠক আজ নতুন দিল্লিতে। খবর শেষ হলো।